আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি ফিরে রিয়া ম্যাডামকে যেই কিছু বলতে যাব, ঠিক তখন তিনি আমাকে পাশ কাটিয়ে একটা দৌড় দিল আর দৌড়ে গিয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরে বলল, তুমি এসেছো? জানো আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আরো কি কি যেন বলেছিল উনি। তবে আশ্চর্যের বিষয় এটা যে ছেলেটা রিয়া ম্যাডামকে ছাড়িয়ে বলল, আমি বলছি না, যদি আমার কথায় রাজি না থাকো তাহলে আমাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না। তোমাকে শুধু এটাই বলতে আসলাম যে কয়দিন পর আমি বিদেশ চলে যাব। আমি আর ওনাদের কথা কানে না নিয়ে ইভার কাছে চলে গেলাম। এখন বরং বাসায় চলে যাই, ভালো লাগছে না আজকে। আমি ইভাকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। আপু নাই, এখন আবার আমার নিজেই রান্না করতে হবে। দেখি একটা বুয়া রাখা লাগবে আমার। বিকেলে কেন জানি মন চাইলো ফুচকা খেতে। হঠাৎ আমার সেই রাস্তার পাশে দোকানের কথা মনে পড়ে গেল, যেখানে রিয়া ম্যাডামের সাথে আমি ফুচকা খেয়েছিলাম। বাসায় বসে থেকেও ভালো লাগছে না। বাইক নিয়ে সরাসরি ফুচকার দোকানের সামনে চলে গেলাম। এক প্লেট ফুচকা হাতে নিতেই রিয়া ম্যাডাম একটা রিক্সা থেকে নামলো। ওনাকে এখনই আসতে হলো। যখনই এই বেডির সাথে কথা বলি তখন শুধু ঝগড়া আর ঝগড়া। আমি চেয়ারে বসে ফুচকা খাচ্ছি, রিয়া ম্যাডাম আমার পাশে এসে বসলো। আমি এমন ভাব ধরলাম যেন আমি ওনাকে চিনি না। আমি 2টা মুটকো মরিচ নিলাম রাগে, তবে রিয়া ম্যাডামকে দেখে হয়তো মরিচগুলো নিলাম। ফুচকাওয়ালা মামা হাসি দিয়ে বলল, কি মিয়া, মরিচ দিয়ে কি ফুচকা খাবে নাকি? আমি আস্ত মরিচগুলো মুখে দিয়ে চাবিয়ে চাবিয়ে বলতে লাগলাম, কিছু কিছু মানুষকে দেখলে মন চাই ঠিক এভাবেই মরিচের মতো খেয়ে ফেলি। মরিচের অ্যাকশন এবার যেন শুরু হয়ে গেছে। আমি এখন চোখে মুখে অন্ধকার দেখতে লাগলাম, চোখ থেকে শুধু পানি পড়ছে। ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে বললাম, পানি পানি। উনি বলল, না মামা, পানি শেষ হয়ে গেছে। আমি তো আগেই বলছিলাম এখানে পানি নাই, আর মরিচ কেন খেতে গেলেন? আমি আবার গিয়ে চেয়ারে বসে পড়লাম। হঠাৎ করে আমার মনে হলো, লেখকরা তো বলেছিল যদি কখনো গার্লফ্রেন্ড নিয়ে কিছু খেতে যাও আর ভুলবশত ঝাল বেশি খেয়ে ফেলো, তাহলে তোমার গার্লফ্রেন্ডকে একটা লিপ কিস করবে, তাহলে দেখবে সবকিছু শেষ হয়ে গেছে। তখন তোমার মনে হবে এই স্বাদ তুমি পৃথিবীর কোনো জায়গায় পাও নাই। এখন এই কাজই করতে হবে। আমি 2 পাস না ভেবে সাথে সাথে রিয়া ম্যাডামের মাথা টেনে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। হঠাৎ করে এমন কিছু হবে হয়তো ম্যাম ভাবতেও পারে নাই। রিয়া ম্যাডাম আমার চুল ধরে ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি ওনার ঠোঁটগুলো এমন ভাবে আঁকড়ে ধরেছি উনি ইচ্ছা করলেও ছাড়াতে পারবেন আমার কাছ থেকে। যখন মনে হলো আমার ঝাল একেবারে চলে গেছে, তখন ওনাকে ছেড়ে দিলাম। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম, দেহে একটু শান্তি ফিরে আসলো মনে হচ্ছে। আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে শুধু বললাম, ম্যাডাম আমি আসলেই ভালো করে কিছু বলতেও পারি নাই পর্যন্ত। এরই মাঝে কতগুলো ছেলে এসে আমাকে ধরে মারতে লাগলো আর বলছে, শালারা রাস্তায় এসে এইসব উল্টাপাল্টা কাজ করবি, তোদের কি ঘর বাড়ি নেই? দূর থেকে একটা মুরব্বী লোক দৌড়ে এসে বলল, এই তোরা থাম, ঝগড়া করিস না, কি হয়েছে বল। রাসেল ভিড় ঢেলে ভিতরে ঢুকে আমাকে দেখিয়ে বলল, চাচা আপনি সম্মানীয় মানুষ, আশা করি আপনি এর বিচার করবেন। ওরা 2জন ফুচকা খেতে এসে নোংরা নোংরা কাজ করছে। দেখেন এই মেয়ের লিপস্টিক এই ছেলের ঠোঁটে, আশা করি আপনাকে আর কিছু বলতে হবে না। মুরব্বী চাচা রেগে বলল, কি আমার ইউনিয়নে এইসব চলছে? অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি সামনে নির্বাচনে মন্ত্রী হব, আর আমার এলাকায় এইসব মুরব্বী চাচাকে দেখে আরো কয়েকজন এলো। সবাই এইসব শুনে বলল আমাদের উচিত শিক্ষা দিতে। রিয়া ম্যাডাম তো
তো বসে বসে শুধু কান্না করছে। আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি এই সব কিছু হলো রাসেলের সাজানো নাটক। মুরব্বী চাচা যেই বলল আমি তোমাদের দুজনকে বিয়ে করিয়ে দিব, তখন রিয়া ম্যাডাম বলল, চাচা ও আমার কলেজের ছাত্র, আমি এখানে ফুচকা খেতে আসছিলাম। আরো জোর করে মুরব্বী চাচা বলল, ছিছি, কলেজের ম্যাডাম হয়ে ছাত্রের সাথে এইসব আর হবেই না কেন, এখন যেই যুগ এসেছে। আমি এবার দাঁড়িয়ে বললাম, দেখেন চাচা, ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে মুরব্বী চাচা বলল, এক তো রাস্তায় বসে বসে নোংরামি করছিস, আবার কথা বলিস প্রেম করবি আর বিয়ে করবি না, এটা তো হবে না আমার এলাকায়। ওই ওদের সবাই পাশের কাজী অফিসে নিয়ে চল আর ভিডিও করে ছেড়ে দে যে ছাত্র ম্যাডাম মিলে। আমি বললাম, চাচা আপনার পায়ে পড়ি, ভিডিও করবেন না, এছাড়া যা বলবেন আমি তাই করব, এখানে ওনার কোনো। রাসেল আমার মুখ চেপে ধরে বলল, চুপ কর শালা, কথা বলবি না। ওরা এক প্রকার জোর করে আমাদের কাজী অফিসে নিয়ে গেল। রিয়া ম্যাডাম কান্না করতে করতে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। সব ভুল আমার ছিল, এখানে কিছু করলে আমি বরং ফেসে যাব। একা একা গুন্ডা মাস্তানি আজ যাই করি, কিন্তু পাবলিকের সাথে উল্টাপাল্টা করলে আমাকে গণধুলাই দিবে। বিয়ের দেনমোহর 1 কোটি টাকা শুনে আমি নিচে বসে গেলাম। আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না রাসেল। রিয়া ম্যাডামকে বলল, যদি কবুল না বলে তাহলে আমাদের ভিডিও করে ভাইরাল করে দিবে। এজন্য উনি ভয় পেয়ে কবুল বলে দিল। বাঁচার মতো আর কোনো উপায় না পেয়ে আমিও কবুল বলে ফেললাম। কবুল বলে দিতেই সবাই একসাথে হাসতে লাগলো। রাসেল হাসতে হাসতে বলল, বলছিলাম না আমার সাথে লাগতে আসবি না, এখন কেমন দিলাম বল। ওরা সবাই আমার ভাড়া করা লোক, আর এই যে মুরব্বী উনি আমার চাচা হন। তবে আমি তিলে তিলে ধ্বংস করে মারবো, যাতে ভিতর থেকে যন্ত্রণা পেতে পেতে তুই নিজেই আত্মহত্যা করিস। আমি বললাম, অন্যভাবে তুই প্রতিশোধ নিতে পারতি, ওনার এখানে কি দোষ ছিল, কেন ওনাকে এর মাঝে টেনে নিয়ে আসলি। রাসেল দরজা দিয়ে বের হয়ে যেতে যেতে বলল, আমাকে না মারবি, এখন দেখ কে কারে মারে। আর মিস রিয়া চৌধুরী, একটা কথা বলি, একটু চিন্তা করে দেখবেন, আমার জায়গায় যদি আজকে রাস্তার লোকগুলো এইসব দেখতো, ঠিক আমার মতোই সেম কাজই করতো। নষ্ট ছেলেদের কাজ কি জানেন? মেয়েদের সুযোগের দুর্বলতা খুঁজে বের করা, আর সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়া। আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, তবে ওর সাথে ছিল, সুযোগ পেয়েছি বলে ফাঁসিয়ে দিয়েছি। প্লিজ ম্যাডাম, আমাকে মাফ করে দিয়েন। রাসেল এই পর্যন্ত বলে বের হয়ে গেল। রিয়া ম্যাডাম পা থেকে জুতা খুলে হাতে নিল। আমি বুঝতে পারছি উনি কি করতে চাইছে। অপরাধ যেহেতু আমি করছি, এ শাস্তি তো আমাকেই পেতে হবে, এজন্য আগেই চোখ বন্ধ করে নিলাম। রিয়া ম্যাডাম জুতা খুলে আমার গালে ইচ্ছা মতো মারতে লাগলো। কাজী নিজে উঠে এসে ম্যাডামকে আটকিয়ে বলল, কি করছে এইসব তুমি? ও যদিও পিচ্ছি, তারপরও তোমার স্বামী, তোমার পছন্দ না হলে এটা অন্য কথা, দেখে তো মনে হচ্ছে প্রেমের বিয়ে। রিয়া ম্যাডাম রেগে আমাকে লাথি মেরে নিচে ফেলে দিল। কান্না করতে করতে বলছে, তোর জন্য আমার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেল। ভাবছিলাম সুন্দর একটা চাকরিজীবী ছেলে দেখে বিয়ে করব, এক তো পিচ্ছি, তার উপরে ফকিন্নি। কাজী সাহেব বলল, দেখো মা, তোমাদের ঝগড়া করতে হলে বাইরে গিয়ে করো। দরজা দিয়ে রাসেল ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আমি বলছিলাম না তোমার বয়ফ্রেন্ড বিয়ে করেছে, আমার কথা শুনলে না তো? এই যে এখন দেখো নিজ চোখে। রাসেলের সাথে যেই মেয়েটা ছিল তাকে দেখে আমি নিস্তব্ধ হয়ে গেছি। যাকে আমি মৃত বলছিলাম, আজকে সে কিনা আমার সামনে দাঁড়িয়ে আছে। মিমি তাহলে বেঁচে আছে? আমি যেন এটা নিজ চোখে বিশ্বাস করতে পারছি না। আমি মিমির সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, তাহলে তুমি বেঁচে আছো? আমার কথা শুনে মিমি একটু দূরে গিয়ে বলল, আপনি ধরবেন না আমাকে, আপনি এখন অন্য কারো হয়ে গেছেন। আমি নাই হয়েছি কয়েকদিন হলো, এর ভিতরেই বিয়ে করে নিলেন, আমি ভাবতেও পারি নাই। আমি বললাম, মিমি বিশ্বাস করো। রাসেল বলল, ওকে এখন শুধু আমি বিয়ে করব, আর ওকে আমি বাঁচিয়ে রেখেছি শুধু আমার জন্য। আজ থেকে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি বললাম, মিমি আমাকে তো বিশ্বাস করো তুমি? মিমি বলল, হ্যাঁ এক সময় করতাম, কিভাবে আমাকে ভুলে গিয়ে নতুন কাউকে বিয়ে করলেন। আসলেই তুমি আমাকে ভালোবাসো নাই। রাসেল ঠিকই বলেছে, তুমি শুধু মেয়েদের বিছানায় নিয়ে যেতে চাও। এখন ঠিক যেমন এই মেয়েকে কট খেয়ে বিয়ে করেছো, আমি ভাবতেও পারছি না। আমি বললাম, মিমি এভাবে বলতে পারলা? মিমি বলল, আমি এখন শুধু তোমাকে ঘৃণা করি। আজকে আমি তোমার আসল রূপ দেখতে পেলাম। যাকে এক সময় খারাপ বলে অপমান করছি, আজকে সেই মানুষটাই আমাকে বাঁচিয়েছে। আমি রাসেলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, অন্তত আমাকে গুলি করে দিতি, তাও কেন ওকে উল্টাপাল্টা বুঝালি? রাসেল বলল, আমি কিছুই বুঝাই নাই, যা সত্যি তাই বললাম আমি। আমি এবার চারপাশে একবার তাকিয়ে দেখলাম। নিজেকে খুব বড় মাস্তান মনে করতাম আমি, কিন্তু মার খেতে খেতে আমি এই পর্যন্ত।
আমি পকেট থেকে পিস্তল বের করে কাজীর বুকে একটা গুলি করে দিলাম। দৌড়ে রুমের দরজা বন্ধ করে 3জন মানুষ ছাড়া যারা এই রুমের ভিতরে ছিল সব কয়টাকে গুলি করে মেরে ফেললাম। আমার এই রূপ দেখে রাসেল, মিমি আর রিয়া ম্যাডাম দাঁড়িয়ে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমি একটা চেয়ার টেনে এনে বসে বললাম, এই দিকে আয় রাসেল। রাসেল ভয়ে ভয়ে আমার সামনে আসলো। আমি নিচে থুতু দিয়ে ওর মাথায় পিস্তল ঠেকিয়ে বললাম, এটা তুলে খা, নইলে ওদের মতো তোরও গুলি করে মারবো। ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় পড়লো। আমি গালে হাত দিয়ে মিমির দিকে তাকিয়ে আসি। মিমি রাসেলের হাত ধরে বলল, তোর মতো মাস্তানের থেকে ও যদি রাস্তার বকাটে হয় তাও আমি মনে করি ও খুব ভালো আছে। সেই দিন তোর সাথে আমার বিয়ে না হয়ে খুব ভালোই হয়েছে। মুখোশের আড়ালে তোর যে আসল একটা রূপ আছে আজকে সেটা প্রকাশ পেয়েছে। কোনোদিন যদি আমার পিছনে ঘোরাঘুরি করিস তাহলে তোর খবর আছে। আমি বললাম, এমন করে বলো না মিমি, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য যা ইচ্ছা তাই করতে পারি। মিমি বলল, তোর মতো নরপশুর সাথে প্রেম করা তো দূরের কথা, মুখ দেখার ইচ্ছা হচ্ছে না আমার। আর হ্যাঁ, আমি রাসেলকে বিয়ে করব, ও আমার জীবন বাঁচিয়েছে। মিমি কান্না করতে করতে বলছে, যার পরিবার বাঁচাতে আমি নিজেকে নিজে গুলি করেছি আজকে আমাকে রেখে সে অন্য কাউকে বিয়ে করে নিল। যার জন্য এত কিছু করলাম সে কি আমাকে একটুও ভালোবাসতে পারে নাই? এমন প্রেমিকের মুখে আমি থুতু দিই। দুনিয়ার সবার কাছে আমি জীবিত হলেও শুধু তোর কাছে মৃত। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আশা করি আমাকে আর কখনো বিরক্ত করবি না। মিমি রাসেলের হাত ধরে বাইরে চলে গেল। আমি চুপটি করে নিচে বসে আছি। দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনেছি। এটাই কি তোর হবু বউ ছিল? আমি ইভাকে দেখে বললাম, রাসেল ওকে বাঁচিয়েছে আর আমার নামে উল্টাপাল্টা বলে মিমিকে ভুল বুঝালো। ওকে আমি এতটা ভালোবাসি। ইভা বলল, থাক কান্না করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিরে ম্যাডাম এভাবে নিচে পড়ে আছে কেন? নাকি সবার সাথে উনাকেও গুলি করে মারলি? আমি তাড়াতাড়ি রিয়া ম্যাডামের কাছে গেলাম। গিয়ে ভালো করে চেক করে দেখলাম না, শ্বাস প্রশ্বাস চলছে, ভয়ে হয়তো বেহুশ হয়ে গেছে। আমি ম্যাডামকে কোলে নিয়ে বললাম, আমি ওনাকে বাসায় দিয়ে আসি, তুই একটু পর আমাদের বাসায় যাবি। এই কথা বলে আমি ম্যাডামকে কোলে করে বাইকের কাছে চলে গেলাম। ওনাকে এই অবস্থায় সামনে বসিয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ম্যাডামের বাসার সামনে যেতে জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দেখি ভিতরে একজন মুরব্বী লাঠি হাতে নিয়ে কি যেন করছে। আমি বাইক থেকে নেমে রিয়াকে কোলে করে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম আর সাথে সাথেই দরজা খুলে দিল। যেই মেয়েটা দরজা খুলে দিল তাকে দেখে আমি 2 হাত পিছিয়ে গেলাম। এই মেয়েটা তো দেখি রিয়ার হুবহু কপি। এটা কিভাবে হতে পারে? হয়তো ওর যমজ বোন। মেয়েটা আমার কোলে রিয়াকে দেখে বলল, আপুর কি হয়েছে আর ওনার শরীরে রক্ত কিসের? আমি বললাম, তেমন কিছু হয় নাই, বেহুশ হয়ে গেছে, চোখে মুখে একটু পানি দেন তাহলে হুশ এসে যাবে। রিয়াকে কোল থেকে নামাতেই আমার থেকে বড় একটা ছেলে এসে আমার কলা চেপে ধরে বলল, ভালো করে বল, তুই আমার বোনের সাথে কি করেছিস? আমি বললাম, আরে ভাই আমার কলা ছাড়েন আর আপনার বোনের চোখে মুখে একটু পানি দেন, তাহলে জ্ঞান ফিরে আসবে। আর আমি কে সেটা বরং ওর কাছ থেকেই জেনে নিবেন। আমার কথা না শুনেই সবাই মিলে আমাকে জোর করে ধরে চেয়ারের সাথে রশি দিয়ে বেঁধে দিল। রিয়ার যমজ বোন বলছে, আমার আপুর সাথে তুই খারাপ কিছু করিস নাই তো? আমি কিছু বলছি না বলে রিয়ার যমজ বোন বলল, ভাইয়া একটা লাঠি নিয়ে আসো, ও এভাবে কিছু বলবে না। সাথে সাথে ছেলেটা একটা লাঠি নিয়ে আসলো। ধুর, এই আবার কোন বিপদে পড়লাম, মার খাওয়া থেকে বাঁচতে হবে। এজন্য আমি বললাম, আমার বউয়ের সাথে আমি কি করব না করব এটা কি তোমাদের বলতে হবে আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কারো মুখে এখন কোনো কথা নাই, এক কথায় সবাই চুপ হয়ে গেল। রিয়ার বড় ভাই ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, তোর মতো পিচ্ছে একটা ছেলেকে আমার বোন বিয়ে করবে? ইম্পসিবল, এটা কখনো হতে পারে না। আমি বললাম, হতে পারে না কি হয়েছে? এক কাজ করো, আমার পকেট থেকে কাগজ বের করো, ওখানে সবকিছু লেখা আছে। আমার কথা মতো ওরা আমার পকেট থেকে কাগজ বের করলো। বিয়ের কাবিননামা দেখে সবাই অবাক হয়ে গেছে। এর মাঝে আওয়াজ আসলো, এখানে এত কথা কিসের হচ্ছে? রিয়াকে দেখেই রিয়ার যমজ বোন বলছে, আপু এই ছেলে বলে তুমি নাকি ওকে বিয়ে করেছো, এটা কিভাবে হতে পারে? ওর মতো পিচ্ছে একটা ছেলে আমার দুলাভাই হবে? দিন দিন কি তোমার চয়েস খারাপ হয়ে যাচ্ছে? রিয়া বলল, এখন আর কেউ কোনো কথা বলবে না, আমি তোমাদের সবকিছু পরে বুঝিয়ে দিব। এই কথা বলে রিয়া ম্যাডাম আমার সামনে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, আমার দেহ পাবার জন্য আমাকে বিয়ে করছো তাই না? আসো এখন আমি তাই দিচ্ছি। রিয়া ম্যাডাম আমার হাত ধরে টান দিল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাডাম বলল, কি হলো, বাসর করবে না? আমার দেহ পাবার জন্য এত কিছু করলে, এখন দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, ম্যাডাম তখন আমি। রিয়া ম্যাডাম সাথে সাথে আমাকে জোরে ধমক দিয়ে বলল, তোর
তোর কারণে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। এই এক জীবনে আমার কত কিছুর ইচ্ছে ছিল, সব তুই ধ্বংস করে দিলি। আমি না হয় ভুল বুঝে তোকে মারতে নিয়েছিলাম, জানি ভুল করেছি। এরপরও কি আমি ম্যাডাম হিসাবে একটু সম্মান পাওয়ার যোগ্য নয়? হতে পারি আমি খারাপ মেয়ে, কিন্তু ম্যাম হিসাবে একটু সম্মান তো করতি। আজকে যদি এই খবর বাইরে যায় যে পিচ্ছে একটা ছেলেকে আমি বিয়ে করেছি, তখন আমার আত্মহত্যা করা ছাড়া উপায় আছে? তুই চাইলেও আমাকে ডিভোর্স দিতে পারবি না। এত টাকা পাবি কই? রং তামাশা করতে গিয়ে কেন আমার জীবনটা ধ্বংস করে দিলি? বাইরে প্রিন্সিপাল ম্যাম হিসাবে মানুষ আমাকে যে সম্মান দিত, এইসব শোনার পর তো সবাই আমার মুখে থুতু দিবে। ওদের সাথে আমাকেও কেন গুলি করলি না? পাপ করবি তুই, আর এর শাস্তি পাবো কি আমি? বল আমাকে। রিয়া ম্যাডাম এই কথাগুলো বলে কান্না করে দিল। আমি এখন আমার নিজের ভুল খুব ভালো করেই বুঝতে পারছি। আমার জন্য অন্য একটা মেয়ের জীবন কেন নষ্ট হবে? ভুল আমি না করলেও আমার দ্বারা তো হয়েছে। আমি পা ভাঁজ করে রিয়া ম্যাডামের সামনে বসে বললাম, সরি, আমি ভুল করে ফেলেছি। এই অল্প সরিতে মাপ পাবো না জানি। জানি না বাবা মা মারা যাওয়ার পর আমার সাথে কি হচ্ছে। মাপ চাইবার মুখ হয়তো আমার নাই, তবে হ্যাঁ, ভুল যেহেতু আমি করছি, এর শাস্তি আমি পাবো। আপনি যা বলবেন আমি তাই করব। যদি বলেন মুচির কাজ করতে, আমি তাই করব। তবে বিশ্বাস করেন ম্যাডাম, তখন আমার কিছু করার ছিল না। আমার হবু বউ বেঁচে আছে, এই জন্য রাসেল বুদ্ধি করে আমার সাথে আপনার বিয়ে পড়িয়ে দিল। আর মিমিকে এইসব দেখিয়েছে যাতে ও মিমিকে আমার থেকে দূরে সরিয়ে ও নিজে বিয়ে করতে পারে। আমি বিয়ে আটকাতে চাইছিলাম, কিন্তু পারলাম না। যার জীবনে পরিবার বলতে কেউ নাই, তার আবার কিসের জীবন? বলেন আমাকে কি করতে হবে? রিয়া ম্যাডাম চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে আছে। রিয়া ম্যাডামের যমজ বোন বলল, আপু কি হচ্ছে এইসব? আমি কিছুই বুঝতে পারছি না। রিয়া ম্যাডাম বলল, চুপ, তোর বুঝতে হবে না, একটু চুপ করে থাক। রিয়া ম্যাডাম এবার আমার দিকে তাকিয়ে বলল, আগামী 1 বছর আমার বাসায় তোর চাকরের কাজ করতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। 1 বছর পূরণ হলে আমি নিজেই তোরে ডিভোর্স দিয়ে দিব। আমি বললাম, জি ম্যাডাম, আমি বুঝছি, আপনি যা বলবেন আমি তাই করব। রিয়া ম্যাডাম বলল, না করলে আর যাবি কোথায়? আমার কথা না শুনলে জেলে বসে বসে মশার কামড় খেতে হবে। এখন যা, বাসায় যা, দরকারি জিনিস যা আছে সব নিয়ে আয়। ছাদের উপরে যেই ভাঙা রুমটা আছে, আজ থেকে ওখানেই থাকবি। আমি চুপচাপ মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে গেলাম। মাঝে মাঝে নিজের অজান্তেই এমন কিছু ভুল হয় যার জন্য জীবনভর আফসোস করতে হয়। আমি চুপচাপ বাসায় চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি আপু দুলাভাই সহ মিমি সোফায় বসে আছে। আপু আমাকে দেখে দাঁড়িয়ে বলল, ছিছি, এতটা নষ্ট হয়ে গেলি তুই? পর্দার আড়ালে মেয়েদের সাথে নষ্টামি করিস, এইসব তোরে শিখিয়েছি আমি। আমি মিমির দিকে একবার তাকিয়ে শরীর থেকে কাপড় খুলে ফেললাম। পুরো শরীর রক্ত দিয়ে লাল হয়ে আছে। আপু এইসব দেখে চিৎকার দিয়ে বলল, তুই আজকেই আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর মতো ভাই আমার দরকার নেই, এমন কুলাঙ্গার ভাই আমার দরকার নেই। আমি মাথা নিচু করে বললাম, চিন্তা করিস না, আজকে রাতটা থেকে সকালে চলে যাব, আর আসবো না তোর বাসায়। আপু বলল, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আজ থেকে। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে কান্না করছি। একটু ভুলের জন্য সবকিছু ধ্বংস হয়ে গেল। আমার সাথেই কেন বারবার এমন হয়? যাবতীয় যা দরকারি জিনিস ছিল সবকিছু রেডি করছি। দরজার বাইরে থেকে খটখট আওয়াজ শোনা গেল। আমি বললাম, কে? কিন্তু কোনো আওয়াজ আসে নাই। একটু পর আবার সেই খটখটে আওয়াজ। আমি এবার দরজা খুলে দিয়ে দেখি মিমি দাঁড়িয়ে আছে। মিমি আমাকে দেখে 1 সেকেন্ডও দেরি না করে বলল, যদি আমার সাথে উল্টা কিছু করতে চাস, তাহলে এই যে আমার শরীরে ক্যামেরা লাগানো আছে, সবকিছু বললাম রেকর্ড হয়ে যাবে। আমি বললাম, আমার মতো ফালতু একটা ছেলের কাছে কি এমন চাই? মিমি চুপচাপ আমার পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসে বলল, কি খুব খারাপ লাগছে বুঝি? আমি বললাম, কি চাও আমার কাছে তাই বলো। মিমি বলল, তোর লাশ চাই, দিতে পারবি তো? আমি বললাম, পিস্তল নিয়ে বুকে একটা গুলি করে দাও, তাহলেই তো হয়। মিমি বলল, তোর মতো মাস্তান তো না আমি। যদি তোর সাথে আমার বিয়ে হতো, তাহলে আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে যেত। আমি বললাম, খুব ভালোবাসতাম তোমাকে। মিমি বলল, আমাকে নয়, বল আমার দেহকে খুব ভালোবাসতি। আমি বললাম, আমি তোমার থেকে বড়, অন্তত একটু সম্মান দিয়ে কথা বলো। মিমি পা থেকে হিলে স্যান্ডেল আমার দিকে ছুঁড়ে মারলো। সাথে সাথে আমার কপাল বেয়ে রক্ত পড়ছে। মিমি দাঁড়িয়ে বলল, তোরে যে এখনো আমি খুন করি নাই, এটাই বেশি। আসলে আমি খুব বড় বোকা, নইলে তোর মতো একটা ছেলের জন্য
আমি জীবন দিতে গেলাম কেন? আমি বললাম আরো করার আছে অপমান। মিমি বলল লুচ্চা বদমাশ ইতর। আমি বললাম কিছু প্রশ্ন ছিল, যদি উত্তর দিতে। মিমি বলল আমি তো মনে করি তুই আমার লেভেলের নাম, আবার প্রশ্ন করবি কি? বলে ফেলছি যেহেতু কর। আর আমি আসলেই কত বড় বোকা, আমার মতো সুন্দরী একটা মেয়ে তোর সাথে কিভাবে প্রেম করে? আমার বয়স কম বলে আমাকে পটিয়ে পাঠিয়ে রুমে নিয়ে যেতে চাইছিলি। আমি বললাম একটা কথা কতবার বলবে? মিমি বলল আমার যত মন চাই। আমি এবার চুপচাপ আমার কাপড় গোছাতে লাগলাম। সবকিছু শেষে বললাম আর হয়তো দেখা বা কথা হবে না, তবে এটুকু বিশ্বাস করো আমি অপরাধী ছিলাম না, হয়তো আমার ভাগ্য খারাপ ছিল। ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হতেই আপু আমার হাতে কিছু কাগজপত্র ধরিয়ে দিয়ে বলল আগামী 1 মাস সময় আছে তোর কাছে, এরপর দেশের বাইরে চলে যাবি। আর এই হলো তোর কাগজপত্র। আপু আমাকে টেনে সোফায় বসিয়ে বলল কি করব বল, খারাপ হলেও তুই আমার ভাই। বাবা মা থাকলে তো তোরে দূর করে দিত না। সবকিছু ভুলে যা, দেশের বাইরে গিয়ে নিজেকে সংশোধন করে আয়, একটা সুযোগ দিলাম তোরে। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম বিশ্বাস করো আপু, আমি এতটা খারাপ না। তুই তো জানিস রাসেলের সাথে আমার সম্পর্ক কেমন, ও ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে। রিয়াকে কিভাবে বিয়ে করছি এইটুকু বলে বললাম এখন আমি চাইলেও কোথাও যেতে পারবো না। আপু বলল আচ্ছা আমাকে নিয়ে চল তোর ম্যাডামের বাসায়, আমি ওনার সাথে কথা বলবো। আমি বললাম না আপু, তোর যাওয়ার দরকার নেই, পরে তোরে অপমান করবে। আপু বলল আরে চল দেখি কি বলে। সবাইকে নিয়ে রিয়া ম্যাডামের বাসায় চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি 2 বোন মিলে একসাথে বসে খাবার খাচ্ছে। কোনটা রিয়া ম্যাডাম এটাই চিনতে কষ্ট হচ্ছে। আপু এটা দেখে বলল কোনটা তোর ম্যাডাম আর কোনটা কে এটাই তো চেনা যাচ্ছে না। একজন খাবার রেখে দাঁড়িয়ে বলল বলছিলাম তুমি একা আসতে, এখন তো দেখি পুরো পরিবার নিয়ে এখানে আসছো। রিয়া ম্যাডামের কথা শুনে আপু বলল কয়েক মিনিট কথা বলতে চাই আমি আপনার সাথে, প্লিজ। আপুর কথা শুনে রিয়া ম্যাডাম বলল আচ্ছা ঠিক আছে চলেন। আপুকে নিয়ে একটা আলাদা রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে আসতেই আপু আমাকে বলল 1 মাস তুই এখানেই থাক। 1 বছর থেকে কমিয়ে 1 মাস আনলাম, তবে ভুল যেহেতু করলি এজন্য উনি যাই বলবে তাই করবি। এই 1 মাস এই বাসার বাইরেও পা দিবি না। মিমি চলো এখন যাওয়া যাক। মিমি আমার দিকে তাকিয়ে বলল জানি না কে ভুল আর কে সত্য, তবে এটুকু বিশ্বাস করেন আপনাকে মন থেকেই খুব করেই চেয়েছিলাম, কিন্তু ভাগ্য সহায় ছিল না। মৃত্যুর আগ মুহূর্তেও আপনাকে চেয়েছিলাম, আর দেখেন এখন বেঁচে আছি, আপনি অন্য কারো হয়ে গেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত বলে মিমি দরজা দিয়ে বাইরে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। দেখে রিয়া ম্যাডাম বলল যাও, উপরে একটা রুম খালি পড়ে আছে, ওইটা পরিষ্কার করে ওই রুমটাতে থাকো। আমি আর একটাও শব্দ না করে উপরে চলে গেলাম। রাতে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে বললাম খুব শখ ছিল বাসর রাত নিয়ে, কিন্তু মনের ইচ্ছা পূরণ হলো না। মনের ভিতরে আঁকা ছবি দেখলো না তো কেউ, তুমি আমার হলে না এই কথাটা জানলো না তো কেউ। আজকে যদি মিমি আমার কাছে থাকতো কতই না ভালো হতো, বাট আফসোস আমি নিজের কারণেই ওকে হারিয়েছি। এই 1 মাস আমি এই বাসা থেকে বের হই নাই। এই 1 মাস আমি নিজেকে বোবা বানিয়ে নিয়েছিলাম। জরুরি প্রয়োজনও কোনো কথা বলি নাই। নিত্যদিন ম্যাডাম কলেজে যেত, বিকালে চলে আসতো, তবে আমি ওনার সাথে এত বেশি কথা বলতাম না। উনি যা আদেশ দিত আমি বরং তাই করতাম। তবে ইদানিং ম্যাম কারো প্রেমে মজেছেন, এটা স্পষ্ট বোঝা যেত। রিয়া ম্যাডামের বাম গালে বড় একটা তিল আছে, এটা দেখেই আমি ওনাকে চিনতে পারি। 2 বোন জমস্ত, এজন্য চিনতে একটু কষ্ট হতো। ইভাকে বলছি ও যেন আমার সাথে যোগাযোগ না করে। আজকে রাতে আমি দেশ ছেড়ে উড়াল দিব সকালবেলা। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।